ওকে, আজকে ডেট কত বলো? 24 তারিখ, তাই তো? 24/9/25। আমাদের প্রথমে আমরা আপাতত শুরু করব যে প্ল্যান, যে আমরা ফোর্থ সেমিস্টারটাকে ঠিক কেমন ভাবে শেষ করতে চলেছি, কিরকম আমার পরিকল্পনা। আর তারপর আজকে আমি একটু চ্যাপ্টারের ভেতরে ঢুকবো, খুব একটা বেশি সময় তোমাদের নেব না আজকে শুরু বলে। এখন কিছুদিন অল্প অল্প করে আমরা ধীরে ধীরে চ্যাপ্টারের মধ্যে ঢোকার চেষ্টা করব, এবং কিভাবে করব সেটা আগে দেখে নিই। তাহলে প্ল্যানটা আগে দেখে নিই। প্রথম কথা হচ্ছে প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্ল্যান ঠিকঠাক না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। প্ল্যান ফর ফোর্থ সেম। তার আগে বলে দিই যে এই ফোর্থ সেমটা এটা হচ্ছে লেস রিস্কি, আর চান্সেস অফ গেটিং 100% ইজ বেশি, গেটিং 95 to 100% পাওয়ার যে চান্স সেটা কিন্তু বেশি বেশি চান্স আছে বেশি নাম্বার পাওয়ার। কারণ এমসিকিউ ফেমসিকিউ এর কোনো গল্প নেই। এমসিকিউ হয়ে গেলে কি হয়, এমসিকিউ হলে ভুল হয়ে গেলে সেটা ভুল হয়ে যায়। তারপর তোমাদের যা 55-70 পাতার যে পরীক্ষা কোশ্চেন দিয়েছিল সেটা দেখে আমিও ঘাবড়ে গেছিলাম। সেখানে একটা গন্ডগোল অবশ্যই হয়েছে। সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে হওয়ার চান্স অনেক কম। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে সিলেবাসের মধ্যে প্রায় 50% পার্ট হচ্ছে ইজি। পার্ট হচ্ছে একদম ইজি। অপটিক্স ফপটিক্স যে পার্টটা আছে সেটা প্রচন্ড ইজি। সেখান থেকে একদম পুরোপুরি কোনো রকম কোনো মার্কস বাদ যাবে না। মেন যে পার্ট যেটা বোঝার, এবং যে পার্টটায় জয়েন্ট এন্ট্রান্স এবং নিটে, যেই মেন, নিট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে পার্টটাকে বেশি ফোকাস করে, ক্লাস 12 এর প্রথম যে পোর্শনটা তোমরা পড়েছো সেই পোর্শন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে যতটুকু আমরা পড়েছি ফার্স্ট মানে থার্ড সেমে। আর ফোর্থ সেমের মধ্যে যে পার্টটাকে সবচেয়ে বেশি টার্গেট করে সেটাকে আমরা আগে শেষ করব। সেই পার্টটা হচ্ছে মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্সটাকে পুরোটা আমরা আগে শেষ করব। মডার্ন ফিজিক্স মানেই যে একদম বিশাল মডার্ন, আল্ট্রা মডার্ন এবং খুব শক্ত, তা কিন্তু নয়। এই পদার্থবিজ্ঞানটা অ্যাকচুয়ালি 1900 পর থেকে ধীরে 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 গ্রো করেছে। 1850, 60, 70 এরকম সালে আমাদের ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম সবকিছু জানা হয়ে গেছিল। 1905, 10, 15, 20 থেকে ধীরে 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 যে ফিজিক্সের পার্টটা আমাদের আলোচনার মধ্যে আমরা আসছে সেই পার্টটাকে আমরা মডার্ন ফিজিক্স বলি। এবং কোন টাইমে আমরা ফিজিক্সটাকে মডার্ন বলতে শুরু করব সেই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা একটু একটু করে আলোকপাত করব। ঠিক আছে, তো আমাদের প্রথম পার্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্ল্যান। আমরা পুরো জিনিসটাকে ভেঙে নেব পার্ট ওয়াইজ। তাহলে পার্ট ওয়ান হচ্ছে একদম মডার্ন ফিজিক্সের যে তোমাদের চ্যাপ্টার আছে কোয়ান্টাম থিওরি, যেটা বলছে কোয়ান্টাম থিওরি থেকে, কোয়ান্টাম থিওরি এখান থেকে চালু করে একদম সেমিকন্ডাক্টর। এর মধ্যে কি কি থাকবে? কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরির পর থাকবে অ্যাটমিক ফিজিক্স, তারপরে পড়বে নিউক্লিয়ার ফিজিক্স। কি বলছো? না, নিউক্লিয়ার ফিজিক্স আর এমসিকিউ নেই। নিউক্লিয়ার ফিজিক্স, এই নিউক্লিয়ার ফিজিক্সের পর আসবে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের একটু ইয়ে থাকবে, তারপরে কমিউনিকেশন। এই পুরো পার্টটাকে আমরা পার্ট ওয়ান হিসেবে বলবো। এটাকে আমরা একদম 100% রেডি করে নেবো উইদিন 2 মান্থস। এটাকে আমরা 2 and 2.5 মান্থসের মধ্যে রেডি করবো। তোমার যারা সিরিয়াস হবে তারা কিন্তু খুব কুইক, কিন্তু ফিজিক্সের জন্য তাদের টেনশন করতে হবে না। নেক্সট পার্টটা আমরা যেটা করব পার্ট টু, সেই পার্টে হচ্ছে একদম জিওমেট্রিক অপটিক্স, মানে জ্যামিতিক আলো, এইটা পড়বো। তখন এগুলো পরীক্ষা টরীক্ষাগুলো চলবে। আর তারপর আমরা ফিজিক্যাল অপটিক্স যেটা আছে, ভৌত আলো সম্বন্ধে আমরা আলোচনা করব। ফিজিক্যাল অপটিক্স নিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এগুলো করলে শেষ কমপ্লিট। এইটা মোটামুটি আমার টাইম লাগবে আরো
2.5 মান্থ। তোমাদের টাইম কত আছে বলো? এখন কি মাস চলছে? এখন হচ্ছে সেপ্টেম্বরটাকে বাদ দিয়ে দাও, তাহলে আমাদের কাছে আছে অক্টোবর, আছে নভেম্বর, আছে ডিসেম্বর, আছে জানুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কত তারিখ থেকে পরীক্ষা? তাই তো, ফেব্রুয়ারি 12। তার মানে বুঝতে পারছো যে ফেব্রুয়ারির আমি 1 তারিখের আগে সিলেবাস শেষ করতে পারবো না। আমাদের টার্গেট হচ্ছে, অলরেডি এটা 5 মাস লাগে। কেন আজকে আমি ক্লাসটা শুরু করেছি তার কারণটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, যে আমরা যদি এখন ল্যাদ খেয়ে যাই তো জীবনেও কোনোদিন সিলেবাস শেষ করতে পারবো না, শুধু বইয়ে দাগ দেওয়া ছাড়া। কোনোভাবেই সিলেবাস শেষ করা সম্ভব নয় ফিজিক্সের, যদি কেউ প্রত্যেকটা ওয়ার্ড সম্বন্ধে ভালোভাবে বুঝতে চায়। আমিও কোনোভাবে চাই না তোমাদের গলার কাঁটা হতে, পুরো এই পুজোর মধ্যে ক্লাস নিতে, অত্যাচার করতে, এগুলো আমি চাই না। কিন্তু আমি এটাও চাই না যে আমি আমার জীবনে তোমাদের সারা জীবনে গাল খেয়ে যাব যে আমি সিলেবাস শেষ করতে পারিনি। তো আমি চেষ্টা করব যে সিলেবাসটাকে যতটা পারা যায় কমপ্লিট ভাবে শেষ করতে। কিন্তু তার সাথে সাথে আমি সিলেবাস কিন্তু বেশ জোরে 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 টানবো। জোরে জোরে বলতে একদম হাই স্পিড এরোপ্লেনের মতো নয়, কিন্তু একদম লোকাল ট্রেনের মতনও নয়, কিন্তু মোটামুটি ধরে রাখো যে বন্দে ভারত স্পিডে কিন্তু এগোবে। কোনো রকম বেশি স্টপ দেবো না। যা তোমাদের প্রবলেম হবে, যা ডিসকাশন করার জায়গা হবে, ইউ ক্যান আস্ক কোশ্চেন বাই হোয়াটসঅ্যাপ পার্সোনালি, একদম পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। আর স্যাটারডে যেটা ক্লাসটা থাকে, স্যাটারডে স্যাটারডে ক্লাসটা যেটা থাকে সেটা হচ্ছে তোমার 5 টু বা 5:30 টু 9 PM। সেখানে যা যা তোমাদের কনফিউশন থাকে ইউ ক্যান আস্ক। যাদের এটাতেও হবে না তারা সানডে দুপুর 2টো থেকে 4টে PM এইটুকু টাইম আমি অ্যাভেলেবল থাকবো। এইটুকু টাইমেও তোমাদের যা যাবতীয় যা প্রবলেম হবে সেগুলো কিন্তু প্রথম দিন থেকেই শুরু করো জিজ্ঞেস করতে। ডোন্ট বি লেট। যদি লেট করো তাহলে কিন্তু পরবর্তীকালে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবে, এবং তারপরে একবারে অন্ধবিন্দু চন্দ্রবিন্দু চাঁদ হয়ে যাবে, বুঝলে তো? সব একদম ঘেটে যাবে। যদি সমস্ত জিনিস খুব কমপ্লিটলি করতে চায় তাহলে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে 4 মান্থে শেষ করা। 5 মান্থের জিনিস কমফোর্টেবলি করতে চাইলে 5 মান্থ হবে, কিন্তু 5 মান্থের জিনিস 4 মান্থে কমপ্লিট করতে হবে। তার জন্য আমাদের যেটা কাট শর্ট করতে হবে সেগুলো হচ্ছে যে আমরা পরীক্ষা নিতাম, মনে আছে তোমাদের নিশ্চয়, সেমেস্টার 3-তে আমি পরীক্ষা নিতাম তোমাদের সামনে। প্রচুর এক্সাম, প্রতিবার যতবার আমি ওখানে গেছি তোমাদের সামনে অনেকবার এক্সাম নিয়েছি, না হলে আমাদের সিলেবাস আরো 20 দিন আগে শেষ হতো। সেই এক্সাম গুলো যেগুলো আমরা স্যাটারডে নিতাম, সেগুলো আমি আহ, একটু অল্টারনেটিভ কিছু একটা, এক্সামটার একটু অল্টারনেটিভ আমি ভাববো, অল্টারনেটিভ ভাববো। সেটা অন্যরকম করব, কিরকম করব না করব আমাকে একটু ভাবতে দাও। কিন্তু শুধু এক্সাম পড়া বাদে সেরকম কিন্তু একদম হবে না। অফলাইন ক্লাসে, অফলাইন ক্লাসে পড়া হবেই, হবেই মানে হবেই একদম। কোনো রকম কোনো বাছবিচার থাকবে না। কেউ অ্যাবসেন্ট থাকলে আমি তার জন্য ভাবতে পারবো না, কোনোভাবেই ভাবতে পারবো না। যদি আমার পরবর্তীকালে অ্যাবসেন্ট থাকলে যদি কোনো জিনিস নিজেরা পড়ে বন্ধু বান্ধবের কাছে বুঝে যদি খানিকটা বুঝতে না পারো আমি বুঝিয়ে দিতে পারি। কিন্তু কেউ যদি এই সিস্টেমে পিছিয়ে পড়ো তাকে আমি একবার হয়তো টানার চেষ্টা করব, দুবারের বেলায় আমার টানার চেষ্টা করার কোনো রকম সদিচ্ছা আমার থাকবে না, কারণ সেরকম স্কোপ আমার নেই। এই বক্তব্যগুলো বলার একমাত্রই কারণ হচ্ছে বি ভেরি সিরিয়াস, খুব সিরিয়াস হয়ে যাও। সিলেবাস ভালোভাবে কমপ্লিট হয়ে গেলে লাস্ট হাসিটা আমরা হাসতে পারবো। ওকে, যাক, এত চাপ ফাপ নেওয়ার কোনো দরকার নেই। আমরা পড়তে যখন শুরু করব ফিজিক্সটা তখন বুঝবো ফিজিক্স হচ্ছে ভেরি ইজি আর খুব ইন্টারেস্টিং। সেই ইন্টারেস্টিং পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্বটা বিশাল, আহ, মানে এই কোয়ান্টাম তত্ত্ব যেটা বলছে, এই কোয়ান্টাম তত্ত্বের উপর ফিজিক্সের যারা পরবর্তীকালে পড়াশোনা করে
তাদের প্রায় 40% লোক, বাবা প্লিজ তুমি গিয়ে পড়ো, ঠিক, প্রায় 40% লোক কিন্তু তারা পরবর্তীকালে কোয়ান্টাম, যারা থিওরিটিক্যাল রিসার্চ করে তারা কোয়ান্টাম ফিজিক্সের উপর রিসার্চ করে, এবং যারা ফিজিক্সে সাধারণত খুব খুব ভালোবাসে, ফিজিক্সটাকে পড়তে ভালোবাসে, এবং যাদের থিওরিটিক্যাল ন্যাক একটু বেশি, তারা পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্স যে সাবজেক্টটা আছে তাদেরকে তারা তারা হৃদয়ের টুকরো করে রাখে, এবং তারা অন্যান্য পৃথিবীর যাবতীয়, যারা ফিজিক্সকে খুব ভালোবাসে, যাবতীয় স্থাবর অস্থাবর জ্যান্ত মরন্ত যত বস্তু আছে সবারই থেকে এই কোয়ান্টাম তত্ত্বকে বেশি ভালোবাসে। এটা এমনই একটা সাবজেক্ট, এত ভাস্ট, এত আহ, মানে প্রকাণ্ড, এত অথেন্টিক, এত চমকপ্রদ, এত মানে ভালো একটা টপিক হতেই পারে না। আমার মনে আছে আমি যখন তোমার যাদবপুরে পড়তে যাই তখন ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারে আমি ভেবে নিয়েছিলাম যে ডাক্তারির জন্য প্রিপারেশন নেবো, আমি ফিজিক্স ছেড়ে দেবো, কারণ ফিজিক্সে সেই মজাটা পাচ্ছিলাম না। ফুল মার্কস হয়তো পেয়ে যাচ্ছিলাম কিন্তু মজা পাচ্ছিলাম না। কিন্তু যখন থার্ড সেমেস্টারে আমাদের যাদবপুরে কোয়ান্টাম মেকানিক্স, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার হয়তো থার্ড ইয়ারে পড়ায়, আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পড়িয়েছিল। সেই কোয়ান্টাম মেকানিক্স পড়ার পর কিন্তু আমি সবাইকে সব, যত ধরনের আমার চিন্তা ভাবনা ছিল সেগুলো সব পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, যে শুধুমাত্র এই সাবজেক্টই সারা জীবন থেকে যাবে। এটা এতটা ইন্টারেস্টিং। কিন্তু সৌভাগ্য বলতে পারো বা দুর্ভাগ্য বলতে পারো, তোমাদের যে ক্লাস 12 এর সিলেবাস, সেই সিলেবাসে কোয়ান্টাম থিওরির কিচ্ছু নেই, কোনো রকম কোনো কিচ্ছু নেই, খালি নামটা আছে, কোয়ান্টাম তত্ত্বর নামটা দেওয়া আছে। তো যেহেতু নামটা দেওয়া আছে, অ্যাজ এ টিচার আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে কোয়ান্টাম বলতে কি বোঝায় সেটা একবার বোঝাতে। আমি জাস্ট একটু 2-3 মিনিট টাইম নেব। কোয়ান্টাইজড বলতে, এই কোয়ান্টাইজড কথাটা কিন্তু আমরা অনেকবার শুনেছি। কোয়ান্টাইজড এই কথাটা শুনেছি, দেখবে আমরা পড়েছি যে আধানের যে পরিমাণ, এই আধানের পরিমাণ হচ্ছে কোয়ান্টাইজড। এর বাংলা মানে খুঁজতে যেও না, কোয়ান্টাইজড মানে কি, এই যে আধানের পরিমাণ সেটা ইলেকট্রনের যে আধান, এটা যদি কিউ হয়, এটা ইলেকট্রনের আধান যদি ই হয়, তার একটা সরল গুণিতক হবে, অখণ্ড সংখ্যার গুণিতক হবে, অখণ্ড সংখ্যার গুণিতক হবে। এরকম আমরা পড়েছিলাম, এটা এই ফর্মুলা দিয়ে অনেক সময় কোশ্চেন পড়েছিল। কিউ ইকুয়াল টু এনই হবে, যেখানে এন হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। তার মানে যদি আমরা ওই কোয়ার্কের কথাগুলো বাদ দিই, মানে নিউক্লিয়াসের ভেতরে যে নিউট্রন আর প্রোটন আছে তাদের ভেতরে যে তোমার আপ ডাউন বিভিন্ন ধরনের যে কোয়ার্ক গুলো আছে, সেগুলো যেগুলো অ্যাটমিকের মধ্যে সাব অ্যাটমিক, তার ভেতরের যে স্ট্রাকচার, সেগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে যত ধরনের আধান আমরা আশেপাশে মাপতে পারি, সব ধরনের আধান কিন্তু যে পরিমাণটা হয় আধানের, সেটা ইলেকট্রনের যে আধান তার অখণ্ড সংখ্যার গুণিতক হয়। তার মানে যদি তোমাকে কেউ বলে যে কিউ ইকুয়াল টু 0.1 ই, তুমি কি বিশ্বাস করবে? বলো, ইজ ইট পসিবল? আমরা আপাতত বাদ দিচ্ছি, ধরে নাও আমাদের চিন্তা ভাবনার মধ্যে আপাতত বাদ রাখছি, কি কি বাদ রাখছি আমরা? এক নাম্বার হচ্ছে ডাউন আপ কোয়ার্ক গুলো বাদ দিয়ে দিচ্ছি, কোয়ার্কস গুলো আপাতত বাদ দিচ্ছি। তাহলে কিউ ইকুয়াল টু 0.1 ই, এটাকে কি তোমরা নিচ্ছ মেনে? হ্যালো 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 হ্যালো, কোনোভাবেই নেব না। কিউ ইকুয়াল টু 0.5, ইটাকেও নেব না, এগুলো কোনোভাবেই আমরা নেব না। কিন্তু কিউ ইকুয়াল টু আমরা ইটাকে নেব, কিউ ইকুয়াল টু আমরা 2 ইটাকে নেব, কিউ ইকুয়াল টু আমরা -2 ই নিতে পারি, কারণ পজিটিভ হতে পারে। তাই এই যে নাম্বার গুলো, এগুলো প্লাস মাইনাস অখণ্ড সংখ্যার গুণিতক হতে হবে। তার মানে ধরে নাও কোন একটা 52খানা তাস তোমার কাছে আছে, 52 পিস কার্ড আছে, সেই কার্ড গুলোকে ধরে নাও, আমরা যে তাস খেলি 52টা, ধরে নাও একটা চাদরের উপর চারিদিকে ছড়ানো আছে, এখানে একটা তাস, এখানে একটা তাস, তুমি জানো না সব এইদিকে এইদিকে সব তাস ছড়ানো আছে, পুরো এইরকম করে ছড়ানো আছে পুরোটাই, এগুলো ছড়ানো আছে।
আবার অন্য একটা জায়গায় দেখতে পাচ্ছ তাসগুলোকে 4টে থাকে ভাগ করা আছে। এই একটা থাক ধরে নাও এখানে। এরকম একটা থাক এক জায়গায় সাজানো আছে। আবার এখানে ধরে নাও আবার আরেকটা জায়গায় সাজানো আছে এরকম। আবার ধরে নাও আরেকটা জায়গায় সাজানো আছে এরকম। 13টা 13টা করে সাজানো আছে। এই সুসজ্জিত এটা। তখন আমরা এইটাকে বলবো অনেকটা কন্টিনিউয়াস, নিরবচ্ছিন্ন, আর এইটাকে বলবো কোয়ান্টাইজড। মানে মধ্যে মধ্যে আমি গ্যাপ পাবো এবং সেই জিনিসগুলো অ্যালাউড থাকবে না। এই ধরনের ব্যাপার হলে তাকে কোয়ান্টাইজড বলা হয়। যেমন ধরে নাও হাইড্রোজেন বর্ণালীর কথা যদি আমরা আলোচনা করি, তোমরা নিশ্চয়ই পড়েছো হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালীর কথা পড়েছো, যে একটা নিউক্লিয়াস আছে, তারপরে বিভিন্ন কক্ষ আছে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। একটা ইলেকট্রন যদি এল কক্ষ থেকে এখানে যদি জাম্প মারে, আমি এর ভেতরে ছোট ছোট যে সুপার ফাইন স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে বাদ দিচ্ছি, সে এখানে একটা রেডিয়েশন এমিট করবে। এই যে রেডিয়েশনটা এমিট করবে, তার যে ডেল্টা ই, যে এনার্জিটা ও পরিত্যাগ করবে, যে এনার্জিটা তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসেবে হাইড্রোজেন অ্যাটমটা ছাড়বে, সেটা কিন্তু যা খুশি হতে পারে না। যা খুশি হতে পারে না। এগুলোর নির্দিষ্ট ভ্যালু হয়। তো এই নির্দিষ্ট ভ্যালু যখনই হবে, নির্দিষ্ট নির্দিষ্ট ভ্যালু যখন হবে, তখন সেটাকে আমরা বলবো কোয়ান্টাইজড। তার মানে এই ডেল্টা এটা হচ্ছে কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড যেমন ধরে নাও তোমার কাছে, ধরে নাও আমাদের কাছে 1 টাকার কয়েনের চেয়ে কম কয়েন ধরে নাও পৃথিবীতে অ্যাভেলেবল নয়। মনে করো, মনে করি 1 টাকার কয়েন যেটা আছে তার চেয়ে কম অঙ্কের টাকা এক্সিস্ট করে না ধরে নিচ্ছি। তাহলে তুমি কি তখন 1.5 টাকা পাবে? এটা কি অ্যাভেলেবল হবে? হবে বিজিত বাবু, হবে অ্যাভেলেবল? 2.75 টাকা এটা কি অ্যাভেলেবল হবে? বলো, অ্যান্সার দাও। কেউ আছো না পালিয়ে গেছো সব? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, তোরা আছিস? হ্যালো। এগুলো অ্যাভেলেবল হবে না? তুই অ্যান্সার দে, অ্যান্সার দে, ওর কোনো চাপ নেই। আমি একা একা বকলে সেরকম লাভ হবে না। যেটুকু বলছি সেটুকু বোঝার চেষ্টা কর। বাচ্চা ছেলেদের মতো বলছি তো তাই হোক। তার মানে এখানে যে জিনিসগুলো অ্যাভেলেবল হবে সেটা হচ্ছে 1 টাকা হবে, তারপরে হবে 2 টাকা হবে, তারপরে হবে 3 টাকা হবে। তার মানে এগুলো কিন্তু কোয়ান্টাইজড হয়ে গেল। ইন বিটুইন কোনো কিছু থাকলো না, গ্যাপ থাকলো। তার মানে এটা বলবো, আমরা বলতে পারি তখন টাকার ভ্যালু বা পরিমাণ এটা কোয়ান্টাইজড। আর একটা ফেমাস এক্সাম্পল দিই, যেটা দিয়ে আমরা শুরু করব আমাদের কোয়ান্টাম তত্ত্ব। সেটা হচ্ছে যে এই কোয়ান্টাম তত্ত্বের অ্যাকচুয়াল শুরু হয়েছিল যখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক একটা থিওরি দিয়েছিলেন যে এই যে আলো আমরা দেখতে পাই, আলো, এই আলোর একটা শক্তি আছে, এই শক্তি নিয়ে চলে। আলো মানেই আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইএম ওয়েভস। আমরা ইএম ওয়েভস পড়েছি এবং সেখান থেকে আমরা দেখেছি
যে ইএম ওয়েভস কি কি জিনিস বহন করে। এ বহন করে ভরবেগ বহন করে, অবশ্যই করে। এ আর কি বহন করে? শক্তি বহন করে। এ চাপ দেয়, তলের উপর চাপ দেয়। এ এই সমস্ত জিনিসগুলো এর থাকে। এর থাকে না কি? ভর থাকে না। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা পার্ট হচ্ছে আলো। তাহলে আলো শক্তি নিয়ে চলে, এটা সিওর। এবার উনি বলেছিলেন প্ল্যাঙ্ক, যে আলো যে শক্তি নিয়ে চলে সেটা কিন্তু যা খুশি তাই ভ্যালু নিয়ে আলো চলতে পারে না। আলো যা খুশি ভ্যালু নিয়ে চলতে পারে না। আলোর যদি কম্পাঙ্ক, এর যদি কম্পাঙ্ক হয়, কম্পাঙ্ক যদি তোমার নিউ হয়, তাহলে আলোর শক্তি যেটা হবে সেই শক্তিটা হবে ই সমান এই যে এইচ নিউ তার একটা সরল গুণিতক। সাধারণত সেটা হয় 1। তাহলে আলোর যে শক্তি সেটাও কিন্তু তোমার যা ইচ্ছা তাই কিন্তু হবে না। তাহলে এই যে শক্তিটা এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ, সেটাও কিন্তু কোয়ান্টাইজড। তার মানে কোয়ান্টাম ফিজিক্স তখনই এলো যখন কোনো একটা নির্দিষ্ট ভ্যালু তৈরি হলো। যখন এই 13.6 ইভি, যেমন হাইড্রোজেনের আয়নীয় বিভব 13.6 ইভি, কোন কক্ষের, কে কক্ষের জন্য? এল কক্ষের জন্য 3.4 ইভি। এই যে তফাৎ, কেউ যদি বলে আরে ঠিক আছে 13.6 ইভি, তো তুমি এক কাজ করো 14 দিয়ে দাও, হয়ে যাবে। হবে না। 14 দিলে আয়নীয় বিভব হবে, কিন্তু 13.6 এর একটু কম, 12 দাও, অনেকক্ষণ ধরে দাও, তাহলে হয়ে যাবে। হবে না। অনেকক্ষণ ধরে দিলেই যে হবে তা কিন্তু নয়, হবে না। তোমাকে ওই 13.6 ইভির বেশি দিতে হবে বা সমান দিতে হবে। এই ঘটনাগুলো যখন ঘটে, যে কোনো ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিজিক্স, এই কোয়ান্টাম ফিজিক্সের আগের পার্টটাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স এখান থেকে ট্রানজিশন নিল কোয়ান্টাম ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে যেখানে এই কোয়ান্টাইজ তত্ত্ব, এই সমস্ত ব্যাপার কিছু নেই, সবই হতে পারে। কোয়ান্টাইজ তত্ত্ব নেই, কোনো ফান্ডাই নেই। অল এনার্জি অ্যাভেলেবল, অল এনার্জি অ্যাভেলেবল, এরা বলবে। এরা বলবে নো, সাম অফ দ্য এনার্জি ইজ অ্যাভেলেবল, সাম অফ দ্য এনার্জি ভ্যালু ইজ অ্যাভেলেবল। এই কোয়ান্টাম তত্ত্ব পড়েও আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যাখ্যা করতে পারি, সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। ওকে। তো যদি তোমরা বুঝতে পেরে থাকো, যে হালকা যদি ফ্লেভার পেয়ে থাকো যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম তত্ত্ব বলতে কি বোঝায়, তাহলে খুব ভালো। আর যদি এটা বুঝতে না পারো, তাহলে আরো ভালো। এটা কোনো প্রয়োজন তোমাদের কিন্তু চ্যাপ্টারে নেই, কারণ ক্লাস 12 এর এই কোয়ান্টাম তত্ত্বতে বেসিক্যালি কোয়ান্টাম তত্ত্বের দুটো তিনটে ইকুয়েশনকে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে কোয়ান্টাম মেকানিক্স এর কিন্তু কিচ্ছু নেই, কোনো কিচ্ছুই নেই, নামটা গাল ভরা হয়েছে। তা আমি চেষ্টা করলাম যে বলার অ্যাকচুয়ালি কোয়ান্টাইজড বলতে কি বোঝায়। এনিওয়ে, এবার আমরা শুরু করি অ্যাকচুয়াল গল্পে। প্রথমে আমরা ইলেকট্রন সম্বন্ধে বুঝবো, যেগুলো আমরা জানি। ইলেকট্রন সম্বন্ধে আমরা বুঝবো। আমরা প্রথম পাঠে পড়বো আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া, এটা আমরা পড়বো ফার্স্ট পার্ট এটার। তারপর আমরা পড়বো এখান থেকে পদার্থ তরঙ্গের আইডিয়া। তারপর আমরা পড়বো এখানে এক্স রে। এই তিনটে জিনিস এই চ্যাপ্টারে আছে। তো এই তিনটে জিনিসের জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রনের ভূমিকা, এবং ইলেকট্রন সম্বন্ধে আমাদের জানতে হবে, যেটা আমরা অলরেডি জানি। আমি জাস্ট ফর সেক অফ কমপ্লিটনেস আমি ইলেকট্রনের কিছু তোমাদের ভর, আধান, এগুলো একটু বলে দিচ্ছি। ইলেকট্রনের ভর আমরা জানি এম সমান 9.1 ইন্টু 10⁻³ কেজি। ইলেকট্রনের চার্জ, আধান, এটা হয় -1.6 ইন্টু 10⁻19 কুলম।
এবার ইলেকট্রনের স্থির ভর বলে একটা কনসেপ্ট আসবে। স্থির ভর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্থির ভর মানে হচ্ছে এইটা, ইলেকট্রন যখন গতিশীল নয়, এইটাকে এখন আমরা লিখবো m0। যখন কোনো একটি কণা, কণা যখন স্থিতিশীল, কণা যখন স্থিতিশীল তখন যে ভর, তখনের ভর, এইটাকে আমরা বলবো m0। সেই m0 ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে এতদিন ধরে যেটা ইলেকট্রনের ভর বলতাম, এটা বেসিক্যালি হচ্ছে স্থির ভর। ভর কিন্তু বেগের সাথে চেঞ্জ করে, আধান চেঞ্জ করে না। আধান হচ্ছে মৌলিক কোয়ান্টিটি, ভরও মৌলিক কোয়ান্টিটি, কিন্তু রিলেটিভিস্টিক, রিলেটিভিটি যখন আসে, আপেক্ষিকতাবাদ যখন আসে, যখন স্পিড প্রচুর হাই হয়ে যায়, আলোর বেগের কাছাকাছি চলে যায়, বা অ্যাপ্রেসিয়েবল একটা ভ্যালুতে চলে যায়, অনেকটা কাছাকাছি চলে যায়, হাফ হয়ে যায়, 1/10 হয়ে যায়, তখন কিন্তু ভর কিন্তু অত্যধিক হারে বেড়ে যায়। তখন এই ভরের বৃদ্ধিটা আমাদের কনসিডার করতে হয়। এটা কিন্তু একদমই কোয়ান্টাম মেকানিক্সের থিওরি নয়, এটা আপেক্ষিকতাবাদের থিওরি। তাহলে স্থির ভর যখন আমরা বলছি, ইংরেজিতে এটাকে বলা হয় রেস্ট মাস। রেস্ট মাস। তাহলে নিশ্চয়ই গতীয় ভর বলেও একটা জিনিস হবে, অবশ্যই হবে। গতীয় ভর বলেও আর একটা জিনিস হবে, এটাকে আমরা বলতে পারবো মুভিং মাস। এই মুভিং মাসটাকে যদি আমরা এম বলি, আর তার স্পিড যদি আমরা ধরে নিই ভি, যদি ভি ধরি, তাহলে আমরা জানি এই এম সমান হয় m0 বাই √1 - v² / c²। এই ইকুয়েশনটাকে আমরা কখন ইউজ করেছি, কেউ বলতে পারবে? এই ইকুয়েশনটা আগের সেমিস্টারে আমরা কোথায় ইউজ করেছি? এই যে ভরের সাথে সাথে, বেগের সাথে সাথে ভর বৃদ্ধি, এই ফান্ডাটা, এই ইকুয়েশনটা আমরা আগের সেমিস্টারে কোথায় ইউজ করেছি? কোথায় বলো? মহাকর্ষ সূত্রের ব্যতিক্রম তো চলে গেল 11-এ। আমরা 11 যেতে চাইছি না, আমি জাস্ট টাটকা তাজা তোমাদের আগে। একটা ইলেকট্রন কোথায় দিলে হয়? ভেরি গুড। হোয়াইল ডিসকাসিং সাইক্লোটন, আমরা বলেছিলাম যে সাইক্লোটন কিন্তু, সাইক্লোটন দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করার প্রসেস কেউ ভাবে না। কারণ ইলেকট্রনের ভর ওর বেগ বৃদ্ধির সাথে সাথে এত তাড়াতাড়ি বৃদ্ধি পায় যে সেটা কন্ট্রোল করা খুব দুঃসাধ্য হয়ে পড়ে। অবশ্যই আমরা সেটা সাইক্লোটন পড়ার সময় পড়েছিলাম। ঠিক। নেক্সট, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে m0 যেটা, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। আর একটা জিনিস বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন যে ভর আর শক্তি, এগুলো তোমরা সবাই মোটামুটি খুব খুব পরিচিত। ভর এবং শক্তির কনভার্সন হয়, ভর শক্তিতে, শক্তিকে ভরে রূপান্তর করা যায়। এবং এটা বলে তিনি সব থেকে বড় একটা সমস্যার সমাধান করেছিলেন। কি সমস্যা? এই ভর আর শক্তিকে যখন একটা প্যাকেটে না বন্দি করা গেছিল, তার আগে পর্যন্ত অনেক সায়েন্টিস্ট ভাবতেন যে কোনো একটা বিক্রিয়া যখন হবে, তখন সেখানে ভর কনস্ট্যান্ট থাকবে। আলাদা আলাদা করে ভাবতেন যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যদি টোটাল আমি ওয়েট, ভর যদি আমি নিই, তাহলে দেখব বিক্রিয়কে বিক্রিয়া হওয়ার আগে যা ওজন ছিল, পরে যা ওজন হলো, সেই দুটো সমান সমান হবে। কিন্তু তখন বাদ সাধলো কি, যে কোনো একটা বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় বা তাপ শোষী হয়, তাহলে হঠাৎ করে এই তাপটা যেটা উৎপন্ন হলো বা শোষণ হলো, সেটাকে নিয়ে আমি কি করে ব্যাখ্যা করব? তখন এটা চাপ খেয়ে গেল। বাট সেই মুহূর্তে 1700 শেষ, 1800 শুরু, সেই মুহূর্তে আর কোনো স্ট্যান্ডার্ড আমাদের কাছে প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল থিওরি কিন্তু তখন এক্সিস্ট করতো না বলে সায়েন্টিস্টরা কোনোভাবেই ভাবতে পারতো না যে এখানে নিশ্চয়ই কিছু একটা ভুল আছে, বাট কি ভুল বুঝতে পারতেন না। অন্যদিকে, অন্যদিকে একদল তারা ভাবতেন যে মহাবিশ্বের মোট শক্তি হচ্ছে ধ্রুবক।
শক্তি অবিনশ্বর, একে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। শক্তি খালি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। কিন্তু আইনস্টাইন আসার পর তিনি পুরো জিনিসটাকে একসাথে ধরলেন এবং ভর এবং শক্তিকে তিনি জুড়ে দিলেন এবং তিনি বললেন যে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। এবং সেটা ভাবলে কেমন একটু অবাক অবাক লাগবে, কিন্তু এই যে থিওরি, যে থিওরিটা ই ইকুয়াল টু এমসি স্কোয়ার যেটা হয়, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, যদি এম ভরের বস্তুটাকে সম্পূর্ণরূপে শক্তিতে আমরা কনভার্ট করতে পারি, তাহলে এমসি স্কোয়ার পরিমাণ কিন্তু আমাদের এনার্জি তৈরি হবে। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ছোট্ট দেখলেও এই ইকুয়েশনের উপর বেস করে অনেক ধরনের যুগান্তকারী ইনভেনশন হয়েছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। সেগুলো কখনো কখনো বিশাল হাইফাই মানব জীবনের কাজে লেগেছে, কখনো কখনো কিন্তু ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয়েছে। যেমন ধরে নাও আমাদের অ্যাটম বমের যে তৈরি, সেটা কিন্তু এই ই ইকুয়াল টু এমসি স্কোয়ারের উপর বেস করেই। আবার সেই অ্যাটম বম তৈরি না করে কেউ সেই শক্তিটাকে চ্যানেলাইজ করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারে এবং সেখানে অনেক বেশি পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি হবে সেই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ব্যবহার করে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এবং আমরা এই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার করে দেখব যে একটা ইলেকট্রনকে, যদি ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করা যায়, তাহলে কত এনার্জি উৎপন্ন হবে। তাহলে প্রশ্ন হলো, একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর শক্তিতে রূপান্তরিত করলে কতটা শক্তি তৈরি হবে। একই ফর্মুলা, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ব্যবহার করব, দেখি। তাহলে দেখো, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার হচ্ছে আমাদের ফর্মুলা। ইলেকট্রনের ক্ষেত্রে এম হচ্ছে, আমরা ইলেকট্রনের ক্ষেত্রে আলোচনা করছি, এম হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটার মান আমরা জানি, এসআই পদ্ধতিতে হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এগুলো যদি বসাই, তাহলে ই সমান যেটা আমরা পাবো 9.1 × 10⁻³ ইন্টু 3 × 10⁸ হোল স্কোয়ার। এই যে এনার্জিটা পাবো, এর একক কি হবে? এর একক কি হবে? এত এত জুল। দেখি কেমন জুল হয়। তাহলে 9.1 × 10⁻³ ইন্টু 3 3 9 ইন্টু 10⁻16 এত জুল। তাহলে সমান হচ্ছে 9.1 × 9 ইন্টু 10⁻15 জুল। তাহলে দেখো, জুল হচ্ছে বিশাল ইউনিট, জুল হচ্ছে বিশাল ইউনিট। তো জুলের পরিমাণ হবে না, তাহলে কত হবে? তাহলে জুল যদি বড় ইউনিট হয়, তাহলে আমরা নিশ্চয়ই সোনা কোনোদিন বড় বড় বাটখারায় মাপবো না, 15 কেজি 20 কেজি বা কুইন্টাল কুইন্টালে বাটখারায় মাপবো না। যেটা ফিজিক্সের ইউনিটের ব্যবহার সেজন্যই এসছে যে ছোট জিনিস হলে ছোট ইউনিট দিয়ে বোঝাবো, বড় জিনিস হলে বড় ইউনিট দিয়ে বোঝাবো। বিভিন্ন ব্যবহারিক একক ওই কারণেই এসছে। তো যখন আমরা এই ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এটা করবে, ওটা করবে, সেটা করবে, তখন আমরা কি ইউনিটে এনার্জিটাকে ব্যাখ্যা করি? ভেরি ভেরি গুড, ইলেকট্রন ভোল্ট। তাহলে এক্ষেত্রে ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে 1 জুল সমান আমরা কত ইলেকট্রন ভোল্ট বলতে পারি? তাহলে 1 জুল সমান আমরা বলতে পারি 1/1.6 × 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে বসাই জুলের জায়গায়, এটা বসাবো।
তাহলে বসালে আমরা কি পাবো? 9.1 into 9 into 10 to the power minus 15 into 1 by 1.6 into 10 to the power minus 19 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এইটা এটা কাটলে উপরে আসবে 10 to the power 4, আর বাদ বাকি ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি আমরা অনেক ইলেকট্রন ভোল্ট আসছে। তাহলে এটাকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে করি তাহলে কি আসবে দেখি। তাহলে E সমান 9.1 into 9 into 10 to the power 15 minus 15, সরি 10 to the power 4 হয়ে গেল এখানে, বাই 1.6 into 10 to the power 4 EV সমান, এটাকে মেগা ইলেকট্রন ভোল্ট করলে কি করব? আমরা জানি 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1 বাই 10 to the power 6 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে এই জায়গাটায় বসাই 1 বাই এটা, তাহলে 9.1 into 9 by 1.6 into 10 to the power 4 by 10 to the power 6 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে, যেটা হবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট হবে। ঠিক বললাম না বলিনি? দেখেছিস ক্যালকুলেটরে? দেখলি? তাই এরকমই হবে। তাহলে একটা ইলেকট্রনকে যদি সম্পূর্ণরূপে এনার্জিতে কনভার্ট করে দিতে পারো, তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে 511 কেইভি। সেটাকে তোমরা এরকম বলতে পারো 511 কেইভি। কেইভি কিলো ইলেকট্রন ভোল্টের কেটা ছোট হয়, ঠিক আছে? কেইভি বা 0.511 বা 5 এমইভি। তাহলে প্রায় হাফ এমইভি মতো উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি। এটাকে বলা হয় স্থির ভর শক্তি। এটাকে বলা হয় রেস্ট মাস এনার্জি। আমরা কি পেলাম তাহলে এখান থেকে? ইলেকট্রনের স্থির ভর এনার্জি, ইলেকট্রনের স্থির ভর এনার্জি, স্থির ভর শক্তি সমান আমরা পেলাম 511 বা 512, অনেকে বলে 512 কেইভি বা 0.512 এমইভি। এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রোটনের কত, প্রোটনের স্থির ভর শক্তি কত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নিউট্রনের স্থির ভর শক্তি কত। কিছুই না, প্রোটনের ভর এমপি বসাবে, নিউট্রনের ভর এমএন বসাবে, এমএন বসাবে। তাহলে এর ক্ষেত্রে হবে স্থির ভর শক্তি সমান ই প্রোটন যদি আমরা বলি তাহলে এমপি সি স্কোয়ার হবে, ই নিউট্রন যদি আমরা বলি তাহলে হবে এম এন সি স্কোয়ার। নিয়ে যেমন কনভার্ট আমরা করলাম এখানে, তেমন ভাবেই কিন্তু কনভার্ট আমরা করব। এবার চলে আসে আমরা আলোর ক্ষেত্রে, ফোটনের ক্ষেত্রে। আলো, এটাকে আমরা কখনো কখনো এটাকে তরঙ্গ বলি। যখন আমরা যেমন দরকার আমরা এই চ্যাপ্টারেই পড়বো যে আলোকে কখনো কখনো তরঙ্গ হিসেবে আমরা ধরলে, যখন যেমন ধরলে সুবিধা তখন তেমন ভাবে ধরা ভালো। সেটা সম্বন্ধে ডেব্রগলি বলে একজন আছেন, তার হাইপোথিসিস কাজে লাগবে, তার একটা প্রকল্প কাজে লাগবে, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। তার আগে আমরা আলোর কিছু ছোট ছোট ক্যালকুলেশন যেগুলো আমরা করা দরকার সেগুলো করে নিই। অনেকে আলোককে ফোটন কণার স্রোত বলেছেন, ফোটন কণার স্রোত বলেছেন। এবং এই যে ফোটন কণার স্রোত, তার মানে আলো হচ্ছে কোয়ান্টাইজড, এটা হচ্ছে কোয়ান্টাইজড, ছোট ছোট ঢিলের মতো গিয়ে গিয়ে পড়ছে। আর তরঙ্গ যখন ধরছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল। তো আমরা দেখব কিছু কিছু ঘটনা আছে
যেমন আলোক তড়িৎ ক্রিয়া, যেটা এই কোয়ান্টাম থিওরি, আলো যে ফোটন কণার স্রোত, সেটা যদি কেউ না ধরে জীবনে কোনোদিন ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু আলো ফোটন কণা হলেও এর আবার ম্যাজিক আছে, কিছু ম্যাজিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে। ম্যাজিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে। কি, কি? প্রথম কথা হচ্ছে যে আলো ফোটন কণা, কিন্তু তার স্থির ভর শূন্য। তাহলে আলোক হচ্ছে ফোটন কণা, যার স্থির ভর শূন্য। তাহলে মজার বিষয় দেখো তো, স্থির ভর যদি শূন্য হয়, তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন টানতে পারি? কেউ বুদ্ধি করে বলতে পারবে? আলোর তো শক্তি আছে, E=hν আছে, কিন্তু স্থির ভর শূন্য মানে স্থির ভর শক্তি শূন্য, এটাও শূন্য হবে। কিন্তু আলোর তো শক্তি আছে, E=hν আছে। তাহলে এইরকম ধরনের গন্ডগোল কেন হচ্ছে? কেউ বলতে পারবে? এখান থেকে কনক্লুশন, আমরা ইজি কনক্লুশন কি টানতে পারি? আলো যদি স্থির থাকে তার ভর হচ্ছে শূন্য, মাসলেস মানেই স্থির ভর শূন্য। এই যে মাসলেস আর বলো না, দীপাঞ্জন বললি তুই? মাসলেস আর বলো না, কি মাস বলো? স্থির মাস না মুভিং মাস? গতীয় ভর না স্থির ভর? এখন আর ওরকম বলা যাবে না। যত বড় হবি জানবি, যা ইচ্ছা তাই বলা যায় না। তখন একটা করে কথা বলার সময় মুখের কাছে নিয়ে জিভের কাছে আগে ওজন করতে হয়, মাপতে হয়। মাপার পর আশেপাশের লোকজনের চোখ মুখ দেখে বুঝতে হয়। তারপর কথাটা বার করার পর যদি বুঝিস যে সিচুয়েশন খারাপ, আবার ঢুকিয়ে নিয়ে ঢোক গিলে নিতে হয়। সেজন্য এখন আর মাস বলে দেবো না ফট করে। বলো, স্থির ভর শূন্য আমরা ধরেই নিয়েছি। তার মানে শক্তি স্থির ভর শক্তি শূন্য। কিন্তু আমরা জানি আলোর শক্তি আছে। তাহলে এখান থেকে ইজি কনক্লুশন আমরা কি টানতে পারি? খুব মজার একটা কনক্লুশন টানতে পারি, যেটা আমরা সবসময় জানি। যা মনে হয় বল। হ্যাঁ, আলো? না, ওটা ধরে নিয়েছি। আলো তরঙ্গ, সেটা ধরে নিয়েছি। দেখো, তরঙ্গর কাছ থেকে এটা ধার নিয়েছি, যদিও এটা আলোর বেগ আছে। আলো স্থির থাকতে পারে না তার মানে, সেই জন্য আলো চুপ করে বসে থাকে না। আলো তরঙ্গই ধরে নিচ্ছি, ধর তরঙ্গর ব্যাপারটা আপাতত আলোচনাই করছি না, ধর আলো তরঙ্গের জন্য নয়। আলো তার মানে এখান থেকে আমাদের কনক্লুশন, নিট কনক্লুশন, আমরা ইজি কনক্লুশন আমরা টানতে পারি যে আলো স্থির থাকতে পারে না। স্থির থাকতে পারে না। তাই স্থির থাকে না বলে স্থির ভর থাকে না, আর তার জন্য স্থির ভর শূন্য। তাহলে আলো যদি স্থির থাকতে না পারে, তাহলে আলো সবসময় চলে। তাহলে চলার সময় ভর কত? সেটা কি থাকবে? স্থির ভর নেই, কিন্তু চলার সময় কি একটা গতীয় ভর থাকতে পারে আলোর? সেটা নিয়ে আমরা প্রশ্ন করি। যে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আলোর স্থির ভর নেই, কিন্তু শক্তি আছে। এখান থেকে আমরা কনক্লুশন টানলাম কি? তাই আলো স্থির থাকতে পারে না, তাই আলো স্থির থাকতে পারে না তা নয়, আলো স্থির থাকতে পারে না বলেই এই ঘটনাগুলো ঘটে। কনক্লুশনটা আমরা, বিজ্ঞান পড়া মানে কি? যেটা ঘটে সেটাকে লজিক্যালি এস্টাবলিশ করা। তার মানে বিজ্ঞান কিছু সৃষ্টি করেনি, সৃষ্টি অলরেডি হয়ে আছে। সেটাকে আমাদের ব্রেনের দিয়ে ধীরে ধীরে বোঝার প্রসেসই হচ্ছে বিজ্ঞান করা। তাই কনক্লুশন নয়, আমরা কনক্লুশন টানছি তাই আলো স্থির থাকে না। কিন্তু এরকম ঠিক নয়, এরকম ঠিক নয়, আলো স্থির থাকে না বলেই ওইটা হয়। তার জন্যই এগুলো তৈরি হচ্ছে।
তাহলে এবার আবার প্রশ্ন আসছে, তাহলে আলো গতিশীল, তাহলে গতি ও ভর থাকবে কি? কি মনে হয় তোমাদের বলো? আলো কি গতি ও ভর থাকবে? যদি শক্তি থাকে, থাকে, তাহলে ভর থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আইনস্টাইনকে এখনো অবজ্ঞা করা যাবে না। তাছাড়া আইনস্টাইনকে অবজ্ঞা করার কথা আমরা ছেড়েই দিলাম। একটা জিনিস তো বুঝতে পারছি যে আলো চাপ দেয় একটা তলের উপর, আলো ভরবেগ নিয়ে চলে, তাহলে একটা ভরের মতন তো কিছু জিনিস থাকবে। কিন্তু আলোকে যদি তুমি স্থির করে দিতে পারো কোনো জায়গায়, তাহলে দেখবে ভর শূন্য হয়ে গেছে। কিন্তু আলোকে স্থির করতে পারবে না, তাই তার শক্তি আছে। শক্তি আছে মানে গতিশীল আছে, গতিশীল আছে মানে গতি ও ভর অবশ্যই আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কত? তাহলে এইটাকে যদি আমরা ধরি, গতি ও ভরটাকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা এম ধরি, তাহলে আমরা বলতে পারি যে ই যেটা, সেটা হচ্ছে এমসি স্কোয়ার আইনস্টাইন দিয়েছে, আর ই ইকুয়াল টু এইচ নিউ যেটা প্ল্যাঙ্ক দিয়েছে। এই দুটোকে যদি আমরা সমান করি, একই শক্তির কথাই যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন লিখতে পারি। লিখলে তখন আমরা পাবো এম সমান এইচ নিউ বাই সি স্কোয়ার। নেক্সট 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 হচ্ছে আলো যেহেতু তরঙ্গ, আমি যদি এবার এটাকে তরঙ্গ হিসেবে ভাবি, তাহলে আলোর একটা বেগ আছে সি, তাহলে আমরা কতগুলো ধীরে 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 ছোট ছোট ইকুয়েশন আমরা বসাচ্ছি। তাহলে দেখো, তাহলে এখানে আমরা পেলাম এম সমান এইচ নিউ বাই সি স্কোয়ার। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ এ ফোটন। বাংলায় আমরা কখনো কখনো এটাকে আলোর গতি ও ভর বলতে পারি। নেক্সট, আলো যখন আলোচনা করছি এটা তরঙ্গও বটে, তার মানে তখন এর যে ভেলোসিটি সি, শূন্য মাধ্যমে বেগ, শূন্য মাধ্যমে বেগ যেটা, এটা সমান আমরা অবশ্যই লিখতে পারি নিউ ইন্টু ল্যামডা। এই নিউ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা যেটা ইএম ওয়েভে পড়েছি সেই জিনিসকে আবার আমরা রিপিট করব। তার মানে ই সমান, আমরা যেমন এইচ নিউ লিখেছি, সেরকম ই সমান আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। নাম্বার ওয়ান। এখান থেকে আমরা একটা প্রশ্ন করব তোমাদেরকে, এবং সেটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 3, যে এই যে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এখানে ল্যামডা সমান যদি 1 অ্যাংস্ট্রম হয়, 1 অ্যাংস্ট্রম হলে ই সমান কত ইভি হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। বের করবে, ল্যামডার জায়গায় 1 অ্যাংস্ট্রম বসাবে। এইচ মানে কি গো? এইচটা কি? এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। এটার এসআই পদ্ধতিতে মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এগুলো বসিয়ে দেখবে কত হয়। নেক্সট, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু জাস্ট গা গরম করার জন্য বললাম। যেমন ওয়ার্কআউট করার আগে, যেমন প্রথমেই যদি কেউ দুমদরাক্কা দুমদরাক্কা তোমার বিভিন্ন ধরনের কাজ করতে যায়, তাহলে তখন হাতে ফাতে চোট পেয়ে যায়। সেজন্য প্রথমে লাইট এক্সারসাইজ করতে হয়। এগুলো হচ্ছে ঠিক চ্যাপ্টারে ঢোকার আগে লাইট এক্সারসাইজ করার মতো। এবার আমি জাস্ট তোমাদেরকে আলোক তড়িৎ ক্রিয়া হালকা বলে আজকের জন্য ছেড়ে দেবো। আলোক তড়িৎ ক্রিয়া, এটার ইংরেজি নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট।
ফটো ইলেকট্রিক ইফেক্ট। প্রথমেই তোমাদের পড়ানোর আগে আমি কতগুলো কথা বলে দিই যে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পায়। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে, এটা কোনোভাবেই ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কোয়ান্টাম তত্ত্বই একে ব্যাখ্যা দিয়েছে, সঠিক ব্যাখ্যা দিয়েছে। আলোর আলোর কোয়ান্টাম তত্ত্বই এর সঠিক ব্যাখ্যা দিতে পারে, এবং এই ব্যাখ্যা দিয়েছিলেন আইনস্টাইন, এবং আইনস্টাইন নোবেল পান, নোবেল অ্যাওয়ার্ড পায় এই আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য। এবার প্রথমে এটা এমন কি সেটা সম্বন্ধে আমরা বলি যে আলোক তড়িৎ ক্রিয়া বলতে কি বোঝায়। এটা একদম সিম্পল একটা ঘটনা। কোনো একটা ধাতুর পাতে আলো ফেলে ইলেকট্রন নির্গমন করার যে প্রসেস, তাকেই আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? ডেফিনেশন। তাহলে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট? কোন ধাতব পাতের উপরিপৃষ্ঠে 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 আলো ফেলে পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করার পদ্ধতিকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। তাহলে একটা ধাতু আছে, এটা ধরুন একটা ধাতব পাত, এর উপরে আমি আলো ফেললাম, এই দিক দিয়ে আলো ফেললাম, আর এখান থেকে ধরে নাও ইলেকট্রন নিঃসরণ হলো, বেরিয়ে এলো। আর যদি আমি এখানে কোনো একটা পজিটিভ তড়িৎদ্বার রাখি, তাহলে ইলেকট্রন গুলো এই দিক দিয়ে চলে এলো। যদি আমি পুরো প্রসেসটাকে একটা বায়ুশূন্য খাঁচার মধ্যে করি, পাত্রের মধ্যে করি, এবং এইটা পজিটিভ বলে এর সাথে পজিটিভটা কানেক্ট করি, এটাকে যদি নেগেটিভ করে নেগেটিভের সাথে কানেক্ট করি, এবং মধ্যেখানে যদি আমি একটা অ্যামমিটার রেখে দিই, তাহলে আমি এখানে প্রবাহ পাবো। এরকম ধরে নাও আলোটা বাইরে থেকে এসে পড়ছে, এই যে প্রবাহটা আমরা পাবো, এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট, বা এটাকে বলা হয় এই যে প্রবাহ, এটাকে বলা হয় আলোক তড়িৎ প্রবাহ। ইংরেজিতে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ধাতুর পৃষ্ঠ থেকে কি এমনি এমনি ইলেকট্রন নির্গত হতে পারে? এই প্রশ্নগুলো আজকে আমি একটু হালকা বলে তোমাদের উপর ছেড়ে দেবো। এমনি এমনি কি ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হতে পারে? কেউ বলতে পারবে? ধাতুর পৃষ্ঠ থেকে কি এমনি এমনি ইলেকট্রন নিঃসরণ হয়ে যেতে পারে? একটা ধাতু আছে, ঝাপঝাপ ঝাপঝাপ করে ইলেকট্রন ছাড়ছে, এরকম কি কোনোদিন দেখেছো? কোন একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রন ফসফস করে বেরিয়ে যাচ্ছে, এরকম কি সাধারণত শোনা গেছে? সাধারণত শোনা যায়নি। তাহলে অ্যান্সার হচ্ছে না।
প্রশ্ন হচ্ছে কেন? কেন এমন হয় না? বলতে পারবে? বলা যাবে? তার কারণ হচ্ছে যে ধাতু হচ্ছে ইলেকট্রন গুলো মুক্ত নয়। ইলেকট্রন মুক্ত কেন মুক্ত নয়? ইলেকট্রন গুলো মুক্ত। ধাতুর পৃষ্ঠে কি থাকে? মুক্ত ইলেকট্রনই তো থাকে। কিন্তু সেগুলো এমন মুক্ত নয় যে সে বাইরে চলে যাবে। তোমাকে বলেছে যে তুই বাড়ির ভেতরে যেখানে খুশি বসে পড়াশোনা করতে পারিস। নে বাবা মা পেপার পড়ছে। এবার তুমি বাড়ির বাইরে গেলেই কিন্তু তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যাবে, ঘরের মধ্যে ভরে দেবে। মুক্ত ইলেকট্রন ততটাই মুক্ত। ধাতুর পৃষ্ঠে মুক্তভাবে বিচরণ করার জন্য মুক্ত, কিন্তু বাইরে বেরোনোর জন্য মুক্ত নয়। মুক্ত হওয়ার জন্য শক্তির দরকার, এটা একদম ঠিক বলেছো। সেই শক্তিটাকে কি বলা হয় জানো? সেই শক্তিটা হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক। যাই হোক, আমি এটা বলে দিই। তাহলে দেখো কেন, তার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটা সম্বন্ধে যদি আমরা ডিটেলস একটু বুঝতে যাই, ডিটেলস যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা দেখি যে ধাতু, ধাতু যেটা সেটা ধাতব বন্ধনে যুক্ত থাকে। আমরা অনেক ধরনের বন্ধন জানি। একটা হচ্ছে কেমিক্যাল বন্ধন আমরা জানি, মেটা কি বলে ওটা, আয়নিক বন্ড, বন্ড, কোভ্যালেন্ট বন্ড। তারপরে আরেকটা কি হয়, অসমযোজী না কি বলে ওটা একটা বন্ড। সেরকম মেটালিক একটা বন্ড হয়, আরো কিছু ছোট ছোট বন্ড হয়, ব্যানানা বন্ড, হাইড্রোজেন বন্ড, এই সমস্ত ছোট ছোট বন্ড হয়। তো যাই হোক, এই মেটালিক বন্ড ধাতুর মধ্যে থাকে, যেখানে কি হয় যে ধাতুর মধ্যে অনেকগুলো এই যে নিউক্লিয়াস গুলো একটা নির্দিষ্ট স্থান পর 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 এরকম থাকে। এবার ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে এরকম, ঘোরার পর তারপরে ইলেকট্রন গুলো ওভারল্যাপ করে যায়। দুটো হয়তো ঘুরলো কোনো রকমে নিজেদের নিজেদের মতন, তারপরে কক্ষপথ গুলো কিন্তু ওভারল্যাপ করে যাবে। এবার এই ওভারল্যাপ করার জন্য ওরা কি করে, একটা কমন অরবিট তৈরি করে। এটা হচ্ছে একটা কমন কমন অরবিট হয়। এবার এখানে যদি কোনো একটা ইলেকট্রন থাকে, এখানে যদি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে এদিকে টানবে, এদিকে টানবে, এ টানবে, এ টানবে, এ টানবে, এরকম আরো থাকবে এ টানবে, এইদিকে আরেকজন থাকলে টানবে। তাহলে দেখো এগুলো যেগুলো টানবে 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 বলছি, এগুলো টানা বল। বল হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে দুটো ভাগে ভাগ করা যায়। এই যে আয়নের কর্তৃক কোন একটা ইলেকট্রন, আয়ন কোরের কর্তৃক যে টান, ইলেকট্রনের উপর যে টান বল হচ্ছে, সেই টান বলগুলোকে যদি আমি পর পর ভেক্টর আকারে লিখি, তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে ইলেকট্রন। একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে, আর একটা এইদিকে আছে, আর একটা এইদিকে আছে। এগুলোকে যদি আমি ভেঙে নিই, তাহলে এইটা এইদিকে আছে, এর দুটো অংশ পাবো, একটা এইদিকে পাবো, একটা এইদিকে পাবো। এর দুটো অংশ পাবো, একটা এইদিকে পাবো, একটা এইদিকে পাবো। এরও দুটো অংশ পাবো, একটা এইদিকে, একটা এইদিকে। এর দুটো অংশ পাবো, একটা এইদিকে, একটা এইদিকে। তাহলে দেখো তো, বাম দিকে যটা থাকছে, ডান দিকেও তো তটা থাকছে। তাহলে বামে ডানে নেট হচ্ছে শূন্য, কিন্তু নিচের দিকে পৃষ্ঠ, এটা তো পৃষ্ঠতল, এটা তো পৃষ্ঠতল। পৃষ্ঠতলের ভেতরে যে আয়নগুলো আছে পজিটিভ পজিটিভ পজিটিভ, তাদের দিকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নেট একটা বল ক্রিয়াশীল হচ্ছে নিচের দিকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে বাম দিক ডান দিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু নিচের দিকে একটা কিন্তু নেট ফোর্স ইলেকট্রন ফিল করছে, যার জন্য ইলেকট্রন ধাতুর পৃষ্ঠে যে কোনো দিকে যেতে পারে, কিন্তু ধাতুর উপরে উঠতে পারে না। উপরে উঠলে ওকে টেনে ঢুকিয়ে দেবে। তার মানে ইলেকট্রন, এই যে ধাতব বন্ধনে থাকার জন্য ইলেকট্রন ধাতুর পৃষ্ঠে মুক্তভাবে বিচরণ করে, কিন্তু পৃষ্ঠ ছেড়ে বেরোতে পারে না। তার কারণ নিচে তাকে একটা
টান বল দিয়ে সে আটকে আছে। কারণ মুক্ত ইলেকট্রনগুলি ধাতুর অভ্যন্তরের দিকে একটি নেট বল ফিল করে এবং এটা টান বল ফিল করে, টেনশন, টেনে ধরে থাকে ভেতরের দিকে, তার জন্য বেরোতে পারে না। তাহলে যদি যদি মুক্ত করতে হয় ইলেকট্রনকে মুক্ত করতে হয়, তবে কি করতে হবে? মানে এখানে আমরা দেখতে পেলাম এটা যদি সারফেস হয়, এটা অ্যাজ এ হোল নিউট্রাল, ধাতুর পৃষ্ঠকে টাচ করলে শক লাগে না, ইলেকট্রন এখানে ছিল, যেই এখানে গেল, এখানে একটা পজিটিভ তৈরি হলো, আবার টেনে একে ঢুকিয়ে দিল, সে আর বেরোতে পারবে না। তাহলে কি করতে হবে? যদি আমরা জিজ্ঞেস করি কি করতে হবে, আমরা ইলেকট্রনকে আমাদেরকে এনার্জি দিতে হবে। তাহলে বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হবে। ঘরে পড়াশোনা করছে, বাইরে বন্ধুরা পিকনিক করছে, ভালো মাংসর গন্ধ দিতে হবে, তাহলে তখন বেরিয়ে চলে আসতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের কিছু একটা প্রলোভন দিতে হবে। সে বাহ্যিক শক্তি প্রয়োগের প্রসেস গুলো কি কি, এর পদ্ধতিগুলো কি কি? এর পদ্ধতি হচ্ছে তুমি তাপ দিতে পারো, তাপ দিয়ে করতে পারো, মানে হিটিং করে, গরম করলে তখন হতে পারে, তখন ইলেকট্রন নিঃসরণ হয়, সেটাকে বলা হয় তাপীয় আয়ন নিঃসরণ। তাপীয় আয়ন নিঃসরণ বলা হয়। যদি তাপ দিয়ে ইলেকট্রন বার করো, তাকে তাপীয় আয়ন নিঃসরণ বলা হয়। তুমি সেটা করতে পারো আলো দিয়ে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেলে আলোক দিয়ে করতে পারো, এইটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটাই আমাদের সিলেবাস। আর তুমি করতে পারো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে করতে পারো। বিশাল মানের একটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, একটা ধাতুর সামনে একটা বিশাল পজিটিভ মানের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, তখন যে ধাতুর সামনে পজিটিভ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছো সেখান থেকে ইলেকট্রন উপড়ে বেরিয়ে চলে আসবে, উপড়ে বেরিয়ে চলে আসবে। এই যে উপড়ে বেরিয়ে চলে আসার যে প্রসেস, সেটা তড়িৎ ক্ষেত্র দ্বারা হতে পারে, এবং এটাকে বলা হয় ফিল্ড এমিশন, ক্ষেত্র নিঃসরণ বা ক্ষেত্র নিঃসরণ। এই বিভিন্ন ভাবেই কিন্তু আমরা ইলেকট্রন বার করতে পারি। তার মধ্যে শুধুমাত্র আমাদের আলো দিয়ে ইলেকট্রন নিঃসরণের কথাটা সিলেবাসে আছে, সেটাই আমরা নেক্সট দিন পড়াশোনা করব। তাহলে এর মধ্যে আলো আলোকের দ্বারা ধাতু পৃষ্ঠে থেকে ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনা, এটাই আমাদের সিলেবাসে আছে। নেক্সট ডে আমরা এটা পড়াশোনা করবো। ওকে, নেক্সট ডে অ্যাকচুয়াল স্টার্ট। নেক্সট ডে বলতে আজকে বুধবার, আমরা ফ্রাইডে বসবো। চলো বাই, গুড নাইট। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু এটা অনলাইন ক্লাস, সো দেয়ার ইজ ফ্লেক্সিবিলিটি। যদি কারোর প্রচন্ড অসুবিধে হয় ক্লাস করতে, সে রেকর্ডেড ক্লাসও করতে পারে, কারণ আমি রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমাদের দিয়ে দিই।
লিঙ্ক ফিঙ্ক হেন তেন দিয়ে দিই, এবং আমি পিডিএফও দিয়ে দিই। এবার যেহেতু লেখালেখির কোশ্চেন পড়বে, সুতরাং যে ছোট 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 কোশ্চেন অ্যান্সার করে আমি পড়াচ্ছি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালোভাবে যত্ন করে একটু খাতায় তুলে রেখো। প্লাস বই থেকে একটু ভালো করে পড়াশোনা করো। বইয়ে অনেক সময় অনেক কথা বিভ্রান্তিমূলক রকম দেওয়া থাকতে পারে, বা অনেক উচ্চ লেভেলের দেওয়া থাকতে পারে, যেগুলো তৎক্ষণাৎ বুঝতে অসুবিধা হতে পারে। তো সেগুলো নোট ডাউন করে রেখো, আমি যখন যাব অফলাইনে সামনাসামনি বুঝিয়ে দেবো। ওকে, চলো টাটা, গুড নাইট।